আর এই যে এখানে চলছে হচ্ছে ফটো সেশন, আর এই যে লেনিন আইস ব্রেকার। বাট লোকেশনটা চরম, মানে আমাদের এই সোভিয়েত দেশের প্রতি আলাদাই টান ছিল, আর সেটা পুরোপুরি ফুলফিল হয়ে গেল এই লাস্ট সোভিয়েত সিটি, যেটা কিনা মুরমানস্কে। নর্দার্ন লাইটসের জন্য তো এই শহরে আসতেই হবে, কিন্তু তা বাদে এই শহরে একটা আলাদা রকমের চার্ম রয়েছে, যেটা মিস করে গেলে আপনাদের রাশিয়া আসাটাই বৃথা। তাই চলুন এই ভিডিওতে আপনাদের দেখাই বিশ্বের শেষে অবস্থিত এই অদ্ভুত সুন্দর সোভিয়েত শহর। আমাদের আজকের এই পর্বটা শুরু করছি মুরমানস্ক থেকে, কিন্তু আপনারা যারা এর আগের পর্বটি দেখেননি তারা হয়তো জানেন না আমরা চলে এসেছিলাম মস্কো থেকে মুরমানস্কে। আইস ফ্লোটিং করে আমরা চলে যাই আমাদের হোটেল কসমসে, আর সেই রাতেই আমরা দেখতে পেয়ে গেছিলাম আমাদের জীবনের প্রথম নর্দার্ন লাইটস। সে এক আলাদাই অ্যাডভেঞ্চার, তাই আগের ভিডিওটা না দেখে থাকলে একবার নিশ্চয়ই চেক করে নেবেন। চলুন তাহলে আজকে এক্সপ্লোর করা যাক রাশিয়ার সেই লাস্ট সোভিয়েত সিটি মুরমানস্কে। গুড মর্নিং সবাইকে। আজকে এখন কত তারিখ রে? আজকে 20, 21, 22, 23 তারিখ, 23শে মার্চ, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা। আমরা দুজনেই একদম মানে কি বলবো টপ মোস্ট রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি আজকে আমাদের দিনটা শুরু করার জন্য। আজকে আমরা যাব এখান থেকে তেরিবারকা, হ্যাঁ। আর তারপরে আইটিনারিটা বলুন। আজকে আমরা ফার্স্টে এখানে যাব হচ্ছে একটা 1957-এর লেনিন আইস ব্রেকার একটা জাহাজ রয়েছে, সেটা দেখার জন্যে। লেনিন তার নাম। এটা হচ্ছে ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর পাওয়ার্ড একটা আইস ব্রেকার, সেটা দেখতে যাব মুরমানস্কে ফার্স্টে। দেন ওখান থেকে আমাদের টেরিবারকার ট্যুর বুক করা রয়েছে, আমাদের গাইডও এসে গেছে। তো তারপরে আমরা যাব টেরিবারকা ন্যাশনাল পার্ক, টেরিবারকা ভিলেজটাকে এক্সপ্লোর করতে, একদম ব্যারেন্ট সি এর পাশে। আর তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। তবে একটাই একটু যেটা আমাদের একটু মন খারাপ, সেটা হচ্ছে আজকে ওয়েদারটা একটু বাজে এখানে, মানে মেঘ করে রয়েছে, আর সকালের দিকে একটু বৃষ্টিও হচ্ছিল। যাই হোক, দেখা যাক, হোপফুলি ওই দিকটা ভালো হবে। আর তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে আজকে আমাদের এই হোটেলে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ছিল সেটাতে আমরা গেছিলাম সকালবেলা, সেখানে কীরকম কী ছিল, কী কী খেয়েছি সেগুলো একবার ছোট্ট করে আপনারা দেখে নিন। আর তারপরে চলুন শুরু করা যাক আজকের এই জার্নি। আর ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেল ঘোরাঘুরি.comকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলোতে একটু লাইক করে দেবেন। তো চলুন পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। এখন আমরা চলে এসেছি হচ্ছে কসমস মুরমানস্ক হোটেলে ব্রেকফাস্ট করতে। আর এখানে যে ব্রেকফাস্ট হলটা রয়েছে, এখানে বুফে ব্রেকফাস্ট, আর আমাদের এটাও ইনক্লুডেড ছিল। আর ব্রেকফাস্টের যে হলটা রয়েছে সেটা দারুণ সুন্দর করে সাজানো। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যেখানে কী কী ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে। চলুন যাওয়া যাক। এই যে প্রথমে এখানে রয়েছে হচ্ছে, এটা কি রয়েছে, আচ্ছা এখানে রয়েছে হচ্ছে ওই বয়েলড এগ রয়েছে, আর তার সাথে কয়েক রকমের স্যুপ রয়েছে। আর এই সেকশনটা হচ্ছে বিভিন্ন ফ্রায়েড আইটেমস, এখানে বেকড পোট্যাটো রয়েছে, ওটা এক সেকেন্ড, হ্যাঁ এই যে এটা হচ্ছে সসেজ বান, এটাতেও বোধহয় সসেজ, এটা কি রাইস রয়েছে, হ্যাঁ বেকড পোট্যাটোস তো দেখালাম, এই যে বেকড পোট্যাটোস। এখানে আবার বোধহয় এটা ওই কটেজ চিজ, হ্যাঁ এটা প্যানকেক, এটাও এক রকমের প্যানকেক। আর ওখানে রয়েছে হচ্ছে সতে ভেজিটেবলস, এটা বেসিক্যালি মনে হয় কটেজ চিজ প্যানকেক মনে হয়। আর এটা কি তাহলে? এটা হয়তো নর্মাল প্যানকেক, হ্যাঁ যাই হোক। আচ্ছা এখানে রয়েছে হচ্ছে সালামি, আর এটাও কিছু একটা রয়েছে, এটা রয়েছে চিকেন ফিলে, এটা চিকেন ফিলে, এগুলো রয়েছে বিভিন্ন রকমের চিজ, এইটা হচ্ছে হ্যাম, আর ওই দিকটায় রয়েছে হচ্ছে স্প্রাউট স্যালাডস। এখানে রয়েছে হচ্ছে আপনার বিভিন্ন রকমের ফ্রেশ ফ্রুটস রয়েছে, ইয়োগার্ট রয়েছে, তার সাথে এখানে ম্যাশড কটেজ চিজ, হ্যাঁ ওখানে ফ্রেশ ফ্রুট, ইয়োগার্ট এইসব রয়েছে। আর এই দিকটাতে রয়েছে, এখানে রয়েছে বিভিন্ন রকমের কর্নফ্লেক্স, আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে বিভিন্ন রকমের বান,
আর ওই দিকটায় রয়েছে হচ্ছে, কোথা গেল, এই যে এখানে ব্রেড রয়েছে, আর তার সাথে এখানে কয়েক রকমের ডেজার্ট ঠিক নয়, এখানে বিভিন্ন রকমের ক্রসও রয়েছে। আর এখানটা হচ্ছে কি একটা জুসের সেকশন, আর ওই যে দূরে ওই দিকটা হচ্ছে, দাঁড়ান, হ্যাঁ ওই দিকটা হচ্ছে গিয়ে চা কফির সেকশন। তো চলুন এবার খাওয়াটা শুরু করা যাক। আর আজ বেশ জানলার ধারে বসে পড়েছি আমরা আমাদের ব্রেকফাস্ট করতে। এই যে ওর প্ল্যাটার, এদিকে এটা আমার। কিন্তু আজকে ওয়েদার খুব বাজে, মানে বৃষ্টি পড়ছে সকাল থেকেই, ওয়েদারটা বেসিক্যালি এরকমই হয়ে রয়েছে। দেখা যাক, আমাদের তো এখনও বেরোতে দেরি আছে, হোপফুলি ততক্ষণে একটু ক্লিয়ার হবে। আমাদের প্ল্যানে ছোট্ট একটা চেঞ্জ হয়েছে, তার কারণ হচ্ছে আজকের ওয়েদার। সকালেই আপনাদের বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে, তো আমাদের আজকে তো তেরিবারকা যাওয়ার কথা ছিল ফার্স্টে, তো আমরা তেরিবারকার প্ল্যানটা ড্রপ করতে হয়। তার কারণ হচ্ছে ওখানকার রাস্তাঘাট একটু স্টিফ, আর বৃষ্টি হলে বরফ জমে, মানে ওখানকার রাস্তা আজকে যাওয়াটা খুব একটা সেফ নয়। তো আমরা যাদের সাথে ট্যুর বুক করেছিলাম তারা বললো যে তেরিবারকা আজকে যেও না, তেরিবারকা বরঞ্চ কালকে চলে যাও, আজকে তোমরা বরঞ্চ স্যামি ভিলেজটা ঘুরে আসো। তাই আমাদের এখন নেক্সট গন্তব্য হচ্ছে সিটি ট্যুর, হ্যাঁ প্রথমে সিটি ট্যুর, দেন স্যামি ভিলেজ। মুরমান সিটি ট্যুরে আমরা প্রথমেই এসে পৌঁছেছিলাম টু দ্য সেলার্স হু ডায়েড ইন পিস টাইম মেমোরিয়াল কমপ্লেক্সে। এখানকার লোকাল মানুষজনের কাছে এই জায়গাটা লাইট হাউস মেমোরিয়াল কমপ্লেক্স নামেও পরিচিত। 1990 সালে তৈরি হওয়া এই মেমোরিয়াল কমপ্লেক্স উৎসর্গ করা হয় সেই সব নাবিকদের জন্যে যারা যুদ্ধক্ষেত্রে নয় বরং শান্তিকালীন দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। এই লাইট হাউসের ভেতরে একটা ছোট্ট মিউজিয়ামও আছে, যেখানে সংরক্ষিত আছে অসংখ্য নাবিকের নাম আর তাদের আত্মত্যাগের ইতিহাস। তবে এখানকার সবচেয়ে আবেগঘন নিদর্শন হলো কুর্ক সাবমেরিনের কানিং টাওয়ার। 2000 সালে ব্যারেন্সিতে এই সাবমেরিনে ঘটে যাওয়া দুর্ঘটনা রাশিয়ার ইতিহাসের অন্যতম মর্মান্তিক নৌ দুর্ঘটনা হিসাবে পরিচিত, আর সেই সাবমেরিনেরই ভেঙে যাওয়া একটা অংশ এখানে স্থাপন করা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই সাহসী নাবিকদের কথা কখনোই ভুলে না যায়।
আর এর পাশেই রয়েছে বিশাল জাহাজের নোঙর, যার নিচে সমুদ্রের জল ভর্তি বিশাল একটা ক্যাপসুলও সংরক্ষিত আছে। প্রতীকী এই স্মারক যেন সমুদ্রের সাথে নাবিকদের চিরন্তন সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। এই মেমোরিয়াল কমপ্লেক্সে নেই কোনো যুদ্ধের বিজয় গাথা, নেই কোনো সেনাপতির স্মৃতিচিহ্ন, তবুও এর প্রতিটি কোণ জুড়ে রয়েছে সাহস, কর্তব্য আর আত্মত্যাগের অসংখ্য গল্প। আমরা এসে পৌঁছালাম আমাদের সেকেন্ড লোকেশন আলোসা। আলোসা হচ্ছে গিয়ে একটা মানে কি বলবো, একটা পাহাড়ের ওপরে একটা মনুমেন্ট রয়েছে। আর এখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে ইউজ হয়েছিল এমন দুটো মিসাইল বা মেশিন গান টাইপের কিছু রয়েছে, সেটা ওপরে গেলে দেখতে পাবো। এখানটায় প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড উইন্ডি এই জায়গাটা, এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো চলুন সামনে যাওয়া যাক। আর এই যে এখন একটু রোদ উঠেছে, সকালের দিকটা ভীষণ মেঘলা ছিল কিন্তু এখন এই দিকটায় রোদ উঠেছে। তো চলুন এবার সামনে যাওয়া যাক। জায়গাটা প্রচণ্ড ঠান্ডা আর কি, আর দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই যে আমরা ওইখানটা নেমেছি গাড়ির থেকে, নেমে এবারে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে এই যে সামনে যেতে হবে। আর ওই যে দূরে ওইটাই হচ্ছে গিয়ে মনুমেন্টটা, ওইখানে আমরা উঠবো। ওটার হাইট কত অ্যান্ড অল সেটা আমাদের গাইড বললে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন সরি, কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডার চোটে। আর যাওয়া যাক। আর এই যে চারিপাশটা দেখেছেন পুরো বরফ পড়ে রয়েছে চারিদিকটা। আমাদের যিনি গাইড উনি বলছেন যে মার্চে এখন আমাদের টেম্পারেচার আমরা কত পাচ্ছি, 0, রাত্রের দিকে -1, 2। ওকে, এখন +3। তো যাই হোক, কিন্তু উনি বলছে যে এটা হচ্ছে গিয়ে এখানে কোনো ঠান্ডাই নয় আর কি। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য তাও এত বেশি। ইউজুয়ালি মার্চে এখানে টেম্পারেচার থাকে -20, সামথিং লাইক দ্যাট। সো এবছর গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এখন একটু, তাও এটা কোনো ঠান্ডাই নয়, স্টিল হাওয়ার জন্য তো এটা আরোই ঠান্ডা লাগছে আমাদের কাছে আর কি। এই আলোসা মনুমেন্টটা ওপেন হয় 1975-এ, আর এর হাইট হচ্ছে প্রায় 42.5 মিটার। আর এত সুন্দর একটা লোকেশানে রয়েছে, মানে একটু হিল টপে, যেখান থেকে মুরমানস্ক শহরের একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়, হাফ আর কি, মানে যতটা দেখা যায়, মানে চারিদিকটা আর কি অপূর্ব দেখতে লাগছে। মানে ঠান্ডায় কথা বলতে পারছি না, মুখ টুক জড়িয়ে যাচ্ছে, বা স্টিল অপূর্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি মুরমানস্ক আক্রমণ করে, কারণ এটা তখন খুব গুরুত্বপূর্ণ একটা পোর্ট ছিল। কিন্তু আর্কটিক অঞ্চলে প্রবল ঠান্ডা, কঠিন পরিবেশ আর সেই সাথে সোভিয়েত সৈন্যদের অদম্য সাহসের কাছে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। নাৎসি জার্মানির ওপর সোভিয়েত সৈন্যদের জয়ের প্রতীক হিসাবে 1974 সালে গ্রিন কেপ পাহাড়ের ওপর এই আলোসিয়া মনুমেন্ট তৈরি করা হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে ইউজ হওয়া দুটো স্টেলথ কিন্তু রয়েছে এখানে, মানে এগুলো ইউজ করে তখন মানে উপর দিয়ে কোনো ফাইটার প্লেন গেলে এগুলোকে দিয়ে গুলি করে সেগুলোকে নামানো হতো। এইদিকে একটা রয়েছে, আর ওই যে সামনে একটা রয়েছে। এগুলো সব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইমে। এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে কোলাবের পোর্ট আর এখানকার রেলওয়ে স্টেশন দুটো পাশাপাশি রয়েছে। আর একটা জিনিস যেটা শুনলাম, এখানে মুরমানস্কে কোনো কোল মাইন নেই, ক্যামেরা বে বলে বা কামেরা বে, আমার উচ্চারণটা একটু অন্যরকম হতে পারে, ওইখান থেকে কোল মাইন আছে। ওখান থেকে বাই ট্রেন এই আসে এখানে,
মুরমানস্কে, দেন মুরমানস থেকে বাই ট্রেন অন্যান্য আরও শহরে চলে যায়। আর যেহেতু এখানে মানে কয়লার আর কি বলে ট্রেনে করে কয়লা ফয়লা নিয়ে যাওয়া হয়, তাই আর কি উড়ে এসে কয়লা ফয়লাগুলো আশেপাশের সারা জায়গায় জেনারেলি যা হয় আর কি ছড়িয়ে পড়েছে। তাই এই কারণে আর কি এই আশেপাশের জায়গাগুলো মানে বরফ পড়েছে, সেগুলো কালো হয়ে গেছে। বাট লোকেশনটা চরম, মানে এখন আমরা এসে নামলাম লেনিন আইস ব্রেকার জাহাজটা দেখতে। এটা 1959-এ তৈরি হয়েছিল, আর তারপরে অলমোস্ট এটা 30 বছর সার্ভিস দিয়েছে। আর এটা হলো ওয়ার্ল্ডের ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার্ড আইস ব্রেকার। তো আমরা একটা ভেতরে যে জায়গাটায় রয়েছি, একটা ছোট্ট কফি শপ মতো রয়েছে, এটা পেরিয়েই ওই লেনিন আইস ব্রেকারটা রয়েছে, সেটা দেখাবো। Sometimes he opens up his shell, but not right now. Come on. Or maybe a little later. And this is the sea urchin. He's also alive. You can see him tingling these spikes. See. For the vlog. A live sea urchin. This is scallop. Fresh from the sea. কেমন লাগছে? বিশাল বিশাল। এখানে একটা কি বিশাল বড় সাইজের ক্র্যাব আছে, দেখবি? কোথায়? এই যে You can touch him, but not here. Over here. Do you want to? I'll not. Okay, let me try touching. Yeah, look how big he is. Handshake the crab. কামড়ে দিস না বাবা। Yeah, right here. These are his eyes over here. Quite big. Look. সো ফাইনালি আমার সামনেই রয়েছে লেনিন আইস ব্রেকার ক্রুজ, ওয়ার্ল্ডের ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার্ড আইস ব্রেকার। কি বিশাল না? বিশাল। হ্যাঁ, মানে আর আমাদের গাইড বলছিল মানে যখন এটা চলতো আর কি, মানে এর ভেতরে বেসিক্যালি ছোটোখাটো একটা শহরই ছিল। এর মধ্যে মানে হ্যাঁ যা থাকার জন্য যা যা লাগে বেসিক নিডস সব আছে এর মধ্যে। মানে আমরা কোলাবে পোর্টের একটা পার্টে রয়েছি, সেখানেই এইটা রয়েছে লেনিন আইস ব্রেকার ক্রুজটা। আর আশেপাশে বিভিন্ন তো জাহাজে কয়লা লোডও হচ্ছে। তো আমি দেখাচ্ছি আইস ব্রেকার জাহাজটা আপনাদের। এই যে সামনে বিশাল বড় লেনিন আইস ব্রেকার। আর এই যে এখানে চলছে হচ্ছে ফটো সেশন। আর এই যে লেনিন আইস ব্রেকার, এর ভেতরে এখন একটা মিউজিয়াম রয়েছে, কিন্তু মিউজিয়ামটায় যাওয়ার জন্য টিকিট লাগে, আর টিকিটটা বেশ কস্টলি। আর তাছাড়াও সব সময় যাওয়া যায় না, স্পেসিফিক কয়েকটা টাইমিং রয়েছে। সন্ধে 6টা অবধি যাওয়া যায় মোটামুটি, আই গেস এভরি আওয়ারে যাওয়া যায় মিউজিয়ামটার ভেতরে। আর এই যে এইটা হচ্ছে গিয়ে কিছুটা আশপাশটা, এখন আবার একটু মেঘলা হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা।
প্রচণ্ড ঠান্ডা এখানটায়, মানে হাওয়া দিচ্ছে তো ওই জন্য ঠান্ডাটা বেশি। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানটায়। ভেতরে যেতে পারলে একটু ভাল লাগতো। আর এই যে সত্যি একটু ফটো সেশন শেষ করে উনি এসেছেন। দাঁড়ান আবার একটু ফটো সেশন করে আবার ক্যামেরা অন করছি। এই হচ্ছে মিউজিয়ামের টাইমিং। মানডে আর টিউসডে মিউজিয়াম পুরোপুরি বন্ধ থাকে, আর বাকি দিনগুলোতে টাইমিং হচ্ছে সকাল 9টা, 10টা, 12টা, তারপরে 1টা, 3টে, 4:30, 5:45, আর অ্যাডাল্টদের জন্যে প্রাইস হচ্ছে 800। বাকিগুলো আমি ঠিক বুঝতে পারছি না, আমি গাইডকে জিজ্ঞেস করে পরে বলে দেবো। জায়গাটা কিন্তু দুর্ধর্ষ লাগছে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। মুরমান সিটি ট্যুর শেষ করে আমরা সেই দিনই চলে যাই সামি ভিলেজে, আর সেই সব গল্প থাকবে এই সিরিজের পরের পর্বে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক, আর খুব ভালো লাগলে আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com-কে সাবস্ক্রাইব করে দেবেন। মুরমানস্কের এই সিটি ট্যুর শেষ করে আমরা পৌঁছে যাই সামি ভিলেজে। সেখানে আমরা দুজনে মিলে করেছিলাম দারুণ সব মজার অ্যাক্টিভিটি। সামি ট্র্যাডিশনাল ফুটবল খেলা, বরফে মোড়া রাস্তা দিয়ে ব্যানানা রাইড করা, কিংবা কখনো স্নোমোবাইল রাইড করা, রেনডিয়ার স্লেজিং, এছাড়াও আরও কত কি। আর এই সব অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে আমরা ফিরে আসব এই সিরিজের পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com।